कृपया आप हमारे रास्ते में आने की कोशिश मत करना, जान से हाथ धो बैठेंगे। স্মৃতি ভুলে থাকা মানুষের পক্ষে খুবই কষ্টের, বিশেষ করে তা যখন দেহে এবং মনে কোনো স্থায়ী আঁচড় বলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত মাকড়সা। গল্পটি নেওয়া হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সেরা গোয়েন্দা গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প মাকড়সা। বিরূপাক্ষ বলছিল, জানিস শেষের মাকড়সা দেখেছিস তো? ঠিক তেমনই, মাকড়সার মতো যেমনই কুৎসিত তেমনি নিঃশব্দে তার আসা যাওয়া। জীবনে অনেক রকমের ক্রিমিনাল দেখেছি বুঝলি, কিন্তু অমন একটি ক্রিমিনালের মুখোমুখি আমি আর কখনো হইনি। তা কবেকার কথা বলছিস? আমি জিজ্ঞাসা করলাম। বাইরে রিমঝিম শব্দে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। শ্রাবণের সমস্ত আকাশটা ঢেকে যেন নেবেছে এক অবিশ্রান্ত ধারা। মধ্যে মধ্যে আকাশটা কালো হয়ে আছে, মাঝে মাঝে কুরু কুরু মেঘের ডাক। একটা হিংস্র জন্তু যেন খাঁচার মধ্যে বন্দি থেকে 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 গর্জে চলেছে। বিরূপাক্ষ তার হাতের চারমিনারে একটা শুকটান দিয়ে আবারও বলল, তোকে অবশ্য আমার এই অভিজ্ঞতার কথা আমি আগে বলিনি। লোকটার নাম নিশিকান্ত হোর, জাতিতে কৈবর্ত। যেমন তেমন কৈবর্ত নয়, বেশ বড় ঘরের কৈবর্ত। মাথায় ছোট, একটু রোগা, গা ভর্তি লোম, মুখটা ওই অনেকটা মঙ্গোলিয়ান টাইপের। কোটরে বসা দুটো উজ্জ্বল চোখ। বাবা, সে চোখ তো নয়, যেন জ্বলন্ত হীরের মতো সর্বদাই দুটো জ্বলছে। দাঁড়া তো একটু, বলে বিরূপাক্ষ আবারও একটা সিগারেট ধরালো। খানিকটা কটুগন্ধি ধোঁয়া ছেড়ে সে আবারও বলে, তা ওই বছর 5 আগেকার কথা। পূর্ণ লাহিড়ী আমাদের, তিনি তখন ডিসিডিটি। আরে আমাদের পূর্ণ লাহিড়ী রে, চিনিস তো? ক্রিমিনালদের একেবারে সাক্ষাৎ জম ছিলেন। এই পূর্ণ লাহিড়ী একদিন আমার কথা প্রসঙ্গে সর্বপ্রথম এই নিশিকান্ত হোরের কথা বলে। লোকটা একটা দুর্ধর্ষ স্মাগলার। ওর গতিবিধি ছিল ওই খিদিরপুর ডক এরিয়াতে। ওই অঞ্চলেই কোথাও একটা থাকত নিশিকান্ত স্মাগলার। তবে শুধু স্মাগলার বললেই ওর সমস্ত পরিচয় দেওয়া চলে না। লোকটা ছিল একটা ম্যানিয়াক। মানুষ খুন করতে ওর জুড়ি মেলা ভার। লোকটা যে কখনো ধরা পড়েনি তা নয়, বেশ কয়েকবার পড়েছে, কিন্তু পুলিশের আইন ওকে ছুঁতে পারেনি। একেবারে ওই পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে গেছে। পূর্ণ লাহিড়ী একদিন আমাকে ডিপার্টমেন্টে ডেকে বললেন, এই যে মিস্টার সেন, বলি পারবেন নাকি লোকটাকে ধরতে? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। বা বেশ তো, করুন না চেষ্টা। আই ওয়ান্ট দ্যাট ক্রিমিনাল ডেড অর অ্যালাইভ, জীবিত অথবা মৃত। আই ওয়ান্ট হিম। তারপর থেকেই আমি খিদিরপুর অঞ্চলে যাতায়াত শুরু করলাম। নিশিকান্ত চেহারার বর্ণনা মানে যেমনটা ওই পুলিশের খাতায় ছিল আর কি, তেমনই একটা মানুষকে আমি দিন রাত খুঁজে বেড়াতে লাগলাম। কিন্তু তখনও ঠিক জানতাম না এই নিশিকান্তটা আসলে কে। বড় সড়ো একটা দাও মারবার পর কিছুকাল ওই সরীসৃপদের মতো ওর একটা হাইবারনেশন পিরিয়ড চলত। সেটা তার তেমনই একটা সময় চলছিল। ঠিক তেমনই একটা সময় মানে ওই দিন 15 বাদে নিশিকান্তকে
ওই চত্বরের একটা ফ্যান্সি মার্কেট এরিয়া দেখতে পেলাম। জানিসই তো কেমন হাজার রকমের চোরাই জিনিসের কেনাবেচা চলে সেখানে, তেমনই একটা দোকানের সামনে। দোকানের মালিক হায়দার, ওকে আমি চিনতাম। নিশিকান্ত চলে যাওয়ার পর আমি হায়দারের সামনে গিয়ে দাঁড়ালাম। হায়দার বলল, আসসালামু আলাইকুম সাহাব, তা হঠাৎ এই গরিবের দোকানে কিছু চাই? তা চাই তো বটেই। আচ্ছা বলো তো হায়দার, এতক্ষণ ওই লোকটা যে তোমার সাথে কথা বলছিল আর কি, তুমি ওকে চেনো? মানে ও কে? ওর নাম নিশিকান্ত সাহাব। হায়দার আমার কাজ সম্পর্কে জানতো। ও জানতো আমি একজন সত্য সন্ধানী। ও আমাকে বলল, সাহাব ওই দিকে ভুলেও হাত বাড়াবেন না একদম, ও बहुत ही खतरनाक आदमी আছে নিশিকান্ত। তাই বুঝি? জি জি সাহাব, ও দু হাতে সমানভাবে হাতিয়ার চালাতে পারে। ও সাক্ষাৎ একটা ওই ইবলিসের বাচ্চা আছে, শয়তানের চর। আমার মৃদু হাসি শুনে সে বলল, हंसना मत बाबूजी, उसका पीछे मत जाना, खतरा मत मोलना। আমি আর কথা বাড়ালাম না। কিছুক্ষণ পর ওখান থেকে চলে এলাম। 3-5 বাদে বসার ঘরে বসে একটা ওই ক্রাইম নভেল পড়ছি, সেই সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। নমস্তে সেন সাহাব, চিনতে পারছেন? আমি निशिकांत, पूरा नाम निशिकांत हो। आपको तो पता ही होगा मेरा नाम। क्या? ये कैसे हुआ? आप क्या मुझे जानते नहीं? চমৎকার হিন্দিতে কথা বলতে লাগলো নিশিকান্ত। বাঙালি হলেও ওর জন্ম বিহারে, ভাগলপুরে ওর বেড়ে ওঠা। মানুষ হয়েছিল কিনা তা বলতে পারবো না, তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো লোকটা বেশ লেখাপড়া জানে। বেটা সায়েন্স গ্র্যাজুয়েট, বিএসসি পাশ করার পর অনেক চাকরির সন্ধানে ঘুরেছিল এদিক ওদিক, কিন্তু চাকরি জোটাতে পারেনি। 3 বছর বেকারত্বের যন্ত্রণা ভুগে তারপর এই লাইনে আসে। সংসারে একজন অন্ধ মা ছাড়া আপন কেউ সেরম ছিল না। লোকটার গলাটা ওর চেহারার মতো ছিল না, কেমন একটা ফ্যাস ফ্যাসে ভাঙা ভাঙা স্বর। শুনে মনে হলো এটা কিছুটা তোতলা। सेन साहब, টেলিফোনের ওপাশ থেকে আবার একটা স্বর ভেসে এলো। निशिकांत को शायद अब अच्छे से नहीं जानते, इसलिए एक बात याद रखना, कृपया आप हमारे रास्ते में आने की कोशिश मत करना, जान से हाथ धो बैठेंगे। अच्छा, बाद में मुलाकात करके बात करेंगे, एक साथ कॉफी पिएंगे। नमस्ते। লোকটার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে মনে মনে ওকে একটা চ্যালেঞ্জ জানাই। ওই টেলিফোনটা পাওয়ার দিন 15 পরে খিদিরপুর অঞ্চলে একটা বিরাট স্মাগলিং হয়ে যায়। 7টা জাপানি কালার টিভি, জানা গেল নিশিকান্ত সেগুলোকে বিক্রি করছে। কিন্তু সমস্ত আইনি সহযোগিতা পেয়েও নিশিকান্তকে ধরতে পারলাম না। বলা ভালো, ওর ছায়াও মারানো গেল না। পরে অবশ্য একজন ইনফরমার আমায় খবর দেয় দিন 7 মধ্যে একটা জাহাজ আসছে, মোহনার কাছাকাছি কোনো একটা মাল ডেলিভারি দেবে। আমি সেই বুঝে মোহনার কাছাকাছি একটা পুলিশ লঞ্চের ডেরা বাঁধলাম। সঙ্গে 8 জন আর্মড পুলিশ, তাদের ইনচার্জ ছিল হাবিলদার ওয়ালি খান। তখন শীতকাল, প্রায় প্রত্যেক ভোরেই ঘন করে কুয়াশা নামে। 10-12 হাতের মধ্যে কিচ্ছু দেখতে পাওয়া যায় না। ওরের দিকে বাইনোকুলার হাতে লঞ্চের ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ নজরে পড়ল একটা পাল তোলা নৌকা। নৌকাটা মাছ দরিয়ায় দাঁড়িয়ে আছে। লঞ্চকে সেই দিকে এগিয়ে যেতে বললাম। লঞ্চ আমার নির্দেশ মতো নিঃশব্দে কুয়াশা ভেদ করে সেই নৌকাটার দিকে এগিয়ে চলল। কিছু দূর এগোনো মাত্রই পরপর বেশ কয়েকটা গুলি এসে লঞ্চের গায়ে লাগতে লাগলো।
সারেং চেঁচিয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে সাপ, লঞ্চ ফুটো করে ভেতরে জল ঢুকছে। ধীরে ধীরে লঞ্চটা ডুবতে শুরু করলো। আমি আর হাবিলদার তখন জলে ঝাঁপিয়ে পড়লাম। ঘন কুয়াশার মধ্যে দুজনেই সাঁতরাতে শুরু করলাম। তার কতক্ষণ সাঁতরেছি ঠিক মনে নেই, কারণ সময়ের হদিশ করার মতো মনের অবস্থা বা সময় কোনোটাই আমাদের তখন ছিল না। তাছাড়া শীতের ঠান্ডায় যেন ক্রমশ হাত পা নিস্তেজ হয়ে আসছে, যেন আরও অতলে তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। হঠাৎই দুটো বলিষ্ঠ হাত আমাকে টেনে জল থেকে ওপরে তুলল। নিদারুণ পরিশ্রমের জন্য তখন আমি হাঁপিয়ে মরছি। সেলাম সেন্সাই। চেয়ে দেখি নিশিকান্ত দাঁড়িয়ে। আমি তখন তার পায়ের সামনে পড়ে পাগলের মতো হাঁপাচ্ছি। নিশিকান্তের হাতে তখন একটা পিস্তল ধরা। বলা বাহুল্য, পিস্তলটার লক্ষ্য আমি স্বয়ং। আরে জীবন মিয়া, কি করছো? সাহেবকে ঘরে নিয়ে যাও, ভিজে জামা কাপড় ছাড়িয়ে শুখা কাপড় দাও। সাহেব পড়ুন, নাহলে ঠান্ডা লেগে যাবে তো। আমাদের মধ্যে অনেক বাড়ছে, তা নয় পরে হবে। সেই ভালো, সেই ভালো। আরও ঘন্টাখানেক বাদে চেয়ে দেখলাম বাইরে কড়া রোদ উঠেছে। চেয়ে দেখলাম পাটাতনের ওপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ওয়ালি খান আর 3 জন আর্মড পুলিশ। অল্প দূরে দাঁড়িয়ে আছে নিশিকান্ত, তার হাতে একটা পিস্তল। নিশিকান্ত বলল, সালে তো সব কটাকে আমি গুলি করে মারবো। তারপর তোদের মুর্দাগুলোকে একে একে লাহেরি সাহাবের কাছে পাঠাবো নজরানা হিসাবে। হ্যাঁ, শুধু মুখের কথা নয়, কাজেও তাই করল নিশিকান্ত। শান্তভাবে পরপর 4 জনকে নিশিকান্ত গুলি করে চলে গেল। নৌকার পাটাতনের ওপর 4-4টে লাশ একেবারে লুটিয়ে পড়ল। এই কে আছিস? ওগুলোকে দরিয়া ফেলে দে। 3 জন মাল্লা একের পর এক ওদের দেহগুলোকে জলের মধ্যে টেনে নিয়ে ফেলে দিল। চারিদিকে শুধু জল আর জল। ক্রোড় আর হিংস্র ঢেউগুলো শুধু চারিদিক জুড়ে কলকল শব্দ করছে। মাথার ওপরে রৌদ্রোজ্জ্বল নীল আকাশ, কয়েকটা চিলও উড়ে বেড়াচ্ছে দেখলাম। নিশিকান্ত এবার আমার দিকে ফিরে তাকালো। সেন্সা, আমি সর্বক্ষণ আপনার গতিবিধির ওপর নজর রেখেছিল। আপনি যে আমাকে পাকড়াও করবার জন্য দরিয়াতে লঞ্চ নিয়ে অপেক্ষা করছে, সেটাও আমার নজরে এড়ায়। আমি বহু আগে থেকে প্ল্যান করেই রেখেছিল। আমি প্ল্যান মাফিকই প্রস্তুত ছিলাম। কখন আপনি আসবেন আর কখন আপনি আমাকে ধরতে পারলেও আমাদের নৌকার কোনো মাল আপনি পেতেন না। মানে ডেলিভারি ডায়মন্ড হারবারেই হবে। আমি তখন থ হয়ে লোকটার মুখের দিকে চেয়ে আছি। ভয় নেই, ভয় নেই। আপনাকে আমি মারবো না, শুধু শুধু ওই একটা তিলকে দিয়ে যাব আপনার মাথায়। তখন আমার 2 হাত পা বাঁধা। নিশিকান্ত পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। তারপর আমার কপালে একটা ক্ষত এঁকে দিল। তারপর হাসতে হাসতে নিশিকান্ত বলল, আবার লোকেরা আপনাকে বাগবাজারের ঘাটে নামিয়ে দেবে সাহেব। সাবধানে যাবেন, দেখবেন দেখবেন পথে যেন কোনো রকম অসুবিধা না হয়। যদি হয় আমাকে জানাতে ভুলবেন না। বিরূপাক্ষর কপালের দিকে দেখলাম। কপালের ডান পাশে 1/2 ইঞ্চি মতো ছোট্ট একটা ক্ষত চিহ্ন। আমি তো অবাক। এত বড় পরাজয়
এতটা অপমানিত আমাকে আর কখনো হতে হয়নি শিশির। তারপর? তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। মাস দুয়েক পরে আবার নিশিকান্তের পিছু নিলাম। সচারেক দামি রিস্টওয়াচ স্মাগল করে সেগুলোর দাম সম্পর্কে ডকের ওপরেই দাঁড়িয়ে একজন মুসলমানের সাথে কথা বলছিল। মনে হয় দাম নিয়ে কিছু আলোচনা আর কি। পেছন থেকে গিয়ে 10 জন আর্ম পুলিশকে সঙ্গে নিয়ে নিশিকান্তের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আধ ঘন্টা ধরে দুটো দলের মধ্যে গুলি বিনিময় হয়। নিশিকান্ত জখম হয়েছিল বটে, কিন্তু পরে কিভাবে যেন পালিয়ে যায়। আবার ওই বাঁ হাতটা একটু জখম হয়। ক্রমে সেই চেষ্টাও ব্যর্থ হলো। তারপর? তারপর আর কিছু নেই ভাই। সে তার দলের লোকেদের হাতেই গুলি খেয়ে পরে মারা যায়। মারা গেল? তা তুই এই খবরটা কোথা থেকে পেলি? ওর স্ত্রী এসে আমাকে খবরটা দিয়েছিল। স্ত্রী মানে? নিশিকান্তের স্ত্রী রাধারানী আমাকে এসে বলে তার স্বামীর মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। সেটাই হোক, পুলিশ শেষমেশ তার মৃতদেহটা পায়। তার দলের লোকজনই পুলিশকে সেই মৃতদেহের সন্ধান দিয়েছিল। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু নিশিকান্ত হোরকে আমি আজও ভুলিনি। শিশির, আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে নিশিকান্ত স্মৃতি আমাকে হানা দিয়ে বেড়ায়। একটা লালচে কালো মাকড়সা যেটা তার লোমশ হাত বানিয়ে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে। কালো কুচকুচে তার রং, দুটো মূল্যবান হীরের মতো জল করছে তার চোখ। একটা আস্ত কালো মাকড়সা। গা আমার ঘিন ঘিন করে ওঠে। শুনছিলেন শ্রী নিহার রঞ্জন গুপ্ত রচিত মাকড়সা। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।